ফি বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ধর্মঘটে বন্ধ পণ্য পরিবহন। ইপিজেডে এক গ্রুপের ৮ কারখানা বন্ধে শ্রমিকদের সড়ক অবরোধ, সেনা মোতায়েন। নরসিংদীতে এক বছরে ১২০ জনের বেশি খুন। মাদক ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিহিংসাই কারণ, সব হত্যায় জড়িত অর্থ লেনদেন। পটুয়াখালীর রাবনাবাদ নদে অবৈধভাবে বালু উত্তোলনে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। বিপন্ন দুটি ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। জনবল সংকটে ফেনী জেনারেল হাসপাতালে সেবা কার্যক্রম ব্যাহত। ভোগান্তিতে রোগী স্বজনরা, বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের আবেদন। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। ফি বাড়ানোর প্রতিবাদে সকাল থেকে চট্টগ্রাম বন্দরে সব ধরনের পরিবহন বন্ধ রেখেছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। এতে সারা দেশে আমদানি রপ্তানি পণ্য পরিবহন বন্ধ হয়ে পড়েছে। এর আগে কয়েকটি পরিবহন সংগঠনও একই কর্মসূচি পালন করে। এতে বন্দরে কন্টেইনার জট তৈরির শঙ্কা দেখা দেয়। পণ্য পরিবহন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়ে আমদানি রপ্তানিকারকরা। ১৩ অক্টোবর চট্টগ্রাম বন্দরে যানবাহনের প্রবেশ ফি বাড়ানো হয়। ৫৭ টাকা গেট ফি বেড়ে দাঁড়িয়েছে ২৩০ টাকায়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবেন পণ্য পরিবহন বন্ধ করে দেয় বন্দরে কেমন প্রভাব পড়েছে, আর সমস্যা সমাধানে কোনো আলোচনা বা অগ্রগতি হয়েছে কিনা? বন্দরে সব ধরনের গাড়ি প্রবেশ বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। বিশেষ করে ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, যেসব গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য ডেলিভারি নিয়ে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় এবং ডিপোগুলো থেকে রফতানি কন্টেনার নিয়ে আবার বন্দরে যায়। তো তারা বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিনা নোটিশে এবং কোনো ধরনের আলোচনা ছাড়াই গত ১৪ই অক্টোবর বন্দরে প্রবেশের যে পরিবহন প্রবেশের প্রবেশ ফি এবং ড্রাইভারদের গেট পাস ফি বাড়িয়ে দিয়েছে ২৩০ টাকা করে, যেটা ছিল ৫৭ টাকা ৫০ পয়সা। এবং তারা বলছে আসলে বর্তমান সময়ে তাদেরকে যেভাবে অন্যান্য খরচ বেড়েছে, জ্বালানি খরচ, অগ্রিম আয়কর ফি এবং গাড়ির যন্ত্রাংশ বৃদ্ধি এবং শ্রমিকদের সেই হারে গাড়ি ভাড়া বাড়ে নাই। এবং প্রতিদিনই চট্টগ্রাম বন্দরে প্রায় ১০,০০০ গাড়ি প্রবেশ করে, ট্রাক, কাভার্ড ভ্যান সব বিভিন্ন ধরনের যানবাহন, এবং প্রতি ট্রিপে কিন্তু তাদেরকে ২৩০ টাকা করে দিতে হচ্ছে। সেই সঙ্গে ড্রাইভারদেরকে আবার তাদেরকে প্রবেশ ফি দিতে হচ্ছে। তো এই ফি যে এত গুণ হারে বাড়ানো, এটা আসলে তারা বলছে যে এটা একটি তাদের জন্য বড় ধরনের সমস্যা এবং এই ব্যয় বহন করে তাদের আসলে প্রফিট করা সম্ভব না। এবং এই গাড়ি প্রবেশের বন্ধ থাকার কারণে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি এক প্রকার বন্ধ হয়ে গেছে। শুধু বেসরকারি যে অফডক আছে ২১টি কন্টেনার ডিপো, সেগুলো থেকে সীমিত পরিমাণে কিছু রফতানি পণ্য নিয়ে গাড়ি ঢুকছে, তবে বন্দর থেকে কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না এবং ঢুকতে পারছে না, যেগুলো আসলে বেসরকারি বিভিন্ন পরিবহন মালিক সমিতির অধীনে রয়েছে। এবং তারা বলছে বন্দর কর্তৃপক্ষকে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত তারা এই প্রবেশ ফি না কমাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্মঘট বা তারা কর্মবিরতি বা তাদের গাড়ি প্রবেশ তারা বন্ধ রাখবেন। এবং এই যে বন্দরের এর কারণে কিন্তু বন্দরে তীব্র কন্টেনার জট সৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্তমানে বন্দরে প্রায় ৪৩,০০০ টিউএস কন্টেনার রয়েছে এবং পণ্য ডেলিভারি যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এই কন্টেনার জট অনেক বাড়বে এবং এতে বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়বে এবং পণ্য ডেলিভারি না হলে কিন্তু শিল্প মালিকদের কাঁচামাল সংকট এবং অন্যদিকে তাদের বন্দরে পণ্য পড়ে থাকার কারণও ৪ গুণ হারে নির্দিষ্ট সময় পরে তাদের জরিমানা গুনতে হবে, যা আসলে আমদানি রপ্তানিকারকদের উপরে বর্তাবে এবং দিন শেষে ভোক্তাদের উপরে বর্তাবে। তাই এই সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়ী সহ বন্দর ব্যবহারকারীরা। এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির যে ধর্মঘট বা কর্মবিরতি তার সবশেষ।
বন্দর থেকে পরিবহন মালিক সমিতির ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। এদিকে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রামে প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছেন সাধারণ শ্রমিকরা। সকাল থেকে ইপিজেডের ১ নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকদের বিক্ষোভের কারণে ইপিজেডের সামনে সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্যাসিফিক গ্রুপের কারখানায় শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষ হামলার ঘটনা ঘটে। এতে ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠান, নষ্ট হয় কর্মপরিবেশ। এক পর্যায়ে প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক পৃথক ৮টি বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম ইপিজেডে কারখানাটিতে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠান। তাই শ্রম আইন অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির ৮টি কারখানায় কর্মরত ছিলেন প্রায় ৩৫,০০০ শ্রমিক। গত ১ বছরের বেশি সময় ধরে অর্ধশত শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ, কারখানা বন্ধ হওয়া, সবশেষ আগুনের ঘটনা সব মিলিয়ে বিপর্যস্ত দেশে অন্যতম বৃহৎ ও প্রধান রপ্তানিকারক অঞ্চল চট্টগ্রাম ইপিজেড। সবশেষ শুক্রবার ৩৫,০০০ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা প্যাসিফিক জিন্সের ৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। ৪২ বছরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠলেও সাম্প্রতিক সময়ে এসব ঘটনায় হুমকির মুখে পড়েছে সুনাম ও ভাবমূর্তি। আরও জানাচ্ছেন শোয়েব রহমান। বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেডে স্মরণকালের ভয়াবহ আগুনে পড়ে যায় অ্যাডাম ক্যাপস এবং জিহং মেডিকেল প্রোডাক্টসের ৮তলা ভবন। ১৭ ঘন্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হাজার কোটি টাকার সম্পদ, ৩,০০০ শ্রমিকের কর্মসংস্থান। একই দিন শ্রমিক অসন্তোষ দেখা দেয় দেশের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্সে। শ্রমিকদের সংঘর্ষে শুক্রবার প্যাসিফিক জিন্সের ৮টি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। উপার্জন হারায় ৩৫,০০০ শ্রমিক। শুধু তাই নয়, গেল ১ বছরে এই ইপিজেডে জেএমএস, মেরিকো সহ অন্তত ১৫টি কারখানায় প্রায় ৫০টির মতো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বন্ধ ও নিলাম হয়েছে কয়েকটি কারখানা। রপ্তানিকারক অঞ্চলে অগ্নিকাণ্ড সহ অর্ধশত শ্রমিক অসন্তোষ, সংঘর্ষের ঘটনা ভয় ধরিয়েছে বিনিয়োগকারীদের মনে। এটা ভিন্ন ধরনের একটা ওয়ার্কার আনরেস্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে ম্যানেজমেন্টের সাথে। ম্যানেজমেন্ট বলতে আমি মালিক না, যারা ম্যানেজিং স্টাফ, তাদের সাথে ওয়ার্কারদের যে পরিমাণ দ্বন্দ্ব গতকালকে দেখেছি এবং ফিজিক্যালি অ্যাসল্ট হতে দেখেছি, আমার নিজেরই ভয় লাগছে যে সামনে ফ্যাক্টরি কী করে চালাবে। ১৯৮৩ সালে চট্টগ্রামের দক্ষিণ হালিশহর এলাকায় ৪৫৩ একর জায়গা জুড়ে গড়ে ওঠে সিইপিজেড। শুল্কমুক্ত এলাকা, বন্দরের কাছাকাছি অবস্থান, আমদানি রপ্তানিতে কম খরচ সহ সবকিছু মিলিয়ে ৪২ বছরে এই ইপিজেড হয়ে ওঠে বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের গন্তব্য। এখানে ১৩টি দেশের বিনিয়োগ ছাড়িয়েছে $2.2 বিলিয়ন। বছরে রপ্তানি আয় $1 বিলিয়ন বেশি। স্পর্শকাতর এলাকায় এমন অস্থির পরিবেশ ও আগুন নিয়ন্ত্রণে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। শ্রমিকরা কাজ করতো দোতলা ৩ তলায়, ফায়ারটা হয়েছে ৭ তলায়। এইখান থেকে ফায়ার ফাইটিংয়ের টিম ওইখানে যেতে যেতে আগুনটা তারা মনে করেছে যে তাদের নিয়ন্ত্রণের বাইরে, যেখানে সক্ষমতাটা আছে শুধুমাত্র ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের, তারাই আগুনটা নির্বাপনের প্রচেষ্টা করতে পারে। সবশেষ ঘটনায় ফায়ার সার্ভিস জীবন বাজি রেখে কাজ করলেও যন্ত্রপাতি ও দক্ষতার অভাবকে দুষছেন বিনিয়োগকারীরা। এছাড়া কারখানাগুলোতে কী ধরনের রাসায়নিক থাকে, দুর্ঘটনায় কতটা ভয়াবহ রূপ নিতে পারে তারও আগাম ধারণা নেই কারো। পার্শ্ববর্তী যে বিল্ডিংটা ছিল খুবই সন্নিকটে, এটা সেটব্যাকটা ছিল না, যার কারণে আমাদের কোনো ফায়ার ফাইটাররা ওখানে পজিশন নিতে পারেন নাই, যার কারণে এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি, যার কারণে একটু সময় লেগেছে। গেল ১ বছরে অস্থির সময় পার করা দেশের শীর্ষ এই ইপিজেডটিতে এমন অস্থিরতায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন উদ্যোক্তারা। এ অবস্থায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ প্রতিটি ঘটনা যথাযথভাবে তদন্তের আহ্বান তাদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। নরসিংদীতে বছর ব্যবধানে খুন ও মামলা বেড়েছে প্রায় দ্বিগুণ। জেলায় গেল ১ বছরে খুন হয়েছেন ১২০ জনের বেশি। তথ্য বলছে সবগুলো খুনের পেছনে রয়েছে
অর্থ লেনদেনের এক নীরব খেলা। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল ইসলাম। নরসিংদীতে একের পর এক ঘটছে খুনের ঘটনা। 2024 সালের আগস্ট থেকে পরবর্তী এক বছরে খুনের ঘটনা ঘটেছে 120টির বেশি, আর এ সময়ে মামলা হয়েছে 119টি। অথচ তার আগের বছরে অর্থাৎ 2023 সালের আগস্ট থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত খুনের মামলার সংখ্যা ছিল 64টি। বছর ব্যবধানে খুন ও মামলা বেড়েছে প্রায় দ্বিগুণ। জনমনে প্রশ্ন, কেন এত খুনের ঘটনা, যার কারণ অনুসন্ধান করেছে এখন টেলিভিশন। ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্টরা বলছেন, মাদক, ইন্টারনেট, ডিশ ও বালু ব্যবসা সহ নানা ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তার এসব হত্যার মূল কারণ। সবকিছুর পেছনে রয়েছে অর্থের খেলা। স্থানীয়দের দেয়া তথ্য বলছে, আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ সহ পার্শ্ববর্তী দেশ থেকে কারিগর এসেও নরসিংদীতে অস্ত্র তৈরি করছে। লাখ টাকার অস্ত্র এখানে পাওয়া যাচ্ছে 30,000 টাকায়। অস্ত্র সহজলভ্য হওয়ায় টাকার বিনিময়ে অস্ত্র দিয়ে ভাড়া খাটা সন্ত্রাসীও আছে জেলায়। এছাড়া অপরাধীরা আশ্রয় নিচ্ছে রায়পুরার দুর্গম চরাঞ্চলে, যার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর দায় আছে বলে অভিযোগ অনেকের। নরসিংদীতে খুন হয় 3টি জিনিস: 1 নেট ব্যবসা, 2 মাদক ব্যবসা, 3 হলো ডিশের ব্যবসা। তো আমরা আপনি যখন ডিশ ব্যবসা করেন, তখন আমি যখন আপনার কাছ থেকে চাইবো আমাকে আমার টাকা দেন, যখন আপনি টাকাটা দিবেন না, তখন আমি বলবো হ্যাঁ, সে যখন এগুলি অবহেলা করতেছে, তো টাকা দিবে, টাকা দিয়ে আপনাকে মারা ফেলে হাত বদল করে ফেলবো আমরা। অস্ত্র শক্তি আছে, তাদের অর্থনৈতিক শক্তি আছে, তাদের পুলিশ প্রশাসনের সাপোর্ট অবশ্যই আছে। যে লোকগুলো আপনার অস্ত্র শক্তি দেখায়, এরা কিন্তু স্থানীয় না, এমন না, এরা কিন্তু মনে করেন ভাড়া খাটে। ওদের কাছে তো মানুষ কিছু না, খুন করতে হবে কিছু না, ওরা যে এই গেমটা তাদেরই করতে হবে বা জিততে হবে। রাজনীতিতে পেশি শক্তি প্রদর্শনে সন্ত্রাসী রাজনৈতিক নেতারা খুনের সাথে জড়িতদের কারামুক্ত করেন, এমন তথ্যও রয়েছে টিম এখনের কাছে। নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটরের কাছে প্রশ্ন ছিল, খুনের মামলাগুলোর বিচার প্রক্রিয়ায় কেন এত ধীরগতি? গ্রাম পর্যায়ে গোষ্ঠীগত দ্বন্দ্ব, মূলত চরাঞ্চলে গোষ্ঠীগত দ্বন্দ্ব, ওইখানে হত্যাগুলি বেশি হচ্ছে। বিচার কেন হচ্ছে না? অনেক সময় বাদী পক্ষ মামলা দায়ের করতে গেলে মামলাটা সঠিকভাবে লিখতে পারে না, মামলার ঘটনাগুলি লিখতে পারে না, তদন্ত কর্মকর্তাদের মাঝে মাঝে গাফলতি থাকে। মার্ডারগুলি হওয়ার কারণ হচ্ছে মার্ডার হওয়ার কিছুদিন পরে দেখা গেছে বাদী এবং আসামি পক্ষ উভয় পক্ষ মিলে গেছে। গত এক বছরে 119টি খুনের মামলায় মোট আসামি 1719 জন। এর মধ্যে গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা মাত্র 302 জন। পুলিশ বারবারই বলছে, চরাঞ্চলে আধিপত্য বিস্তারই খুনের মূল কারণ। এত সহিংসতায় নরসিংদীবাসীর স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কতটুকু, সে প্রশ্ন পুলিশ সুপারের কাছে। কয়েক মাসে বেশ কিছু খুনের ঘটনা ঘটেছে। এই খুনের রহস্য উদ্ঘাটন এবং খুনের সাথে জড়িত বা অন্যান্য অপরাধের সাথে জড়িত যে আসামিগুলো আছে, সেই আসামিগুলোকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের অভিযান জোরদার করা হয়েছে। হত্যা যদিও মৃত্যু, তবে তা মৃত্যুর মতো চিরন্তন নয়। দিন শেষে সকলেরই প্রত্যাশা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। পটুয়াখালীর রাবনাবাদে নদী ভাঙনের কারণে বিলীন হচ্ছে অনেক কিছু এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেটি দেখে আসব। আন্ধারমানিক নদের মোহনার 1,74,00,000 টাকার খাজুরা বালুমহাল মাত্র 68 লাখ টাকায় ইজারা দিয়েছে জেলা প্রশাসন। একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তি বৈধ এ বালুমহাল থেকে বালু উত্তোলন না করে রাবনাবাদ চ্যানেল ও আগুনমুখা নদী থেকে বালু কেটে নিচ্ছে। এতে হুমকিতে পড়েছে পরিবেশ। তীব্র নদী ভাঙনে ডুবে ভেসে জীবনযাপনে অতিষ্ঠ হয়ে উঠেছে অর্ধশত পরিবার। প্রশাসন কিছু কয় না, জনগণ কিছু কয় না, এরা কাটতে আছে কি দিয়ে কাটে সেটা তো আমরা সাধারণ জনগণ বুঝতে পারছি না। টাকার দরে কাটে না নেতামি ট্যাক্স দিয়ে কাটে, সেটা আমরা তো পাইতেছি না। আশমুরা পালতেন না, ছাগল পাগল পালতেন না, ছাগল মারা গেছে কয়টা, আবার আশমুরা ঘরে থাকতে পারি না, রাস্তার ভিতরে দোকান উঠে এই পর থাকি আমরা। সকালে বিকেলে বালু কাটে, আমাকে বাড়ির সোজাই ওপার যাই মাঝখানে বালু কাটে, বালু কাটতে হারা দক্ষিণে বালু কেটে জাহাজ লই যায়,
আর উত্তরে যান কোথায় বাড়লি না কইতে পারি না। বালুটা যে কাটে এটা তো সরকার অনুমতি না, এই বালুটার কারণে কিন্তু আমাকে ক্ষতি হইতেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র ও নদ নদীর গতিপথ এমনি পরিবর্তন হয়েছে, তার উপর যোগ হয়েছে অবৈধ বালু উত্তোলন। সব মিলে হারিয়ে যাচ্ছে পটুয়াখালীর আগুন মোখা ও রাবণাবাদ নদের ইতিহাস ঐতিহ্য। হুমকিতে পড়েছে প্রতিবেশ ও জীববৈচিত্র্য। কলাপাড়া উপজেলার বিভিন্ন বেড়িবাঁধে এখন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে, তার মধ্যে দেবপুর গ্রামের এই 1 কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কয়েকটা জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং প্রতিনিয়ত জোয়ারের পানিতে এই এলাকাগুলো তলিয়ে যাচ্ছে। নদীর আপনার নাব্যতা ওর চলতে না দিলে আপনার নদীও আপনাকে এটা ক্ষতির পরিমাণ দিন থেকে দিন আস্তে আস্তে বাড়াবে, কারণ এর নাব্যতার পরিমাণ ক্ষতির পরিমাণ ফলে নদী পাড়ে যে জনগোষ্ঠী আছে তারা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হবে। এদিকে বালু উত্তোলনের ফলে কলাপাড়ার ধানখালী ও চাম্পাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দেখা দিয়েছে ভাঙন। তবে কলাপাড়া ও রাঙ্গামালী জলসীমায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কোটি টাকার বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাঙ্গামালী উপজেলায় কোনো ইজারা ভিত্তিক বালু মল নাই। কেউ যদি অবৈধভাবে আমার নদী সীমানায় বালু উত্তোলন করে এবং এটা যদি আমাদের নজরে আসে, আমি সাথে সাথে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। এই খাজুরা বালুমহল ব্যতীত যে কোনো জায়গা থেকে বালু উত্তোলন করা হলে আমরা তাদের বিরুদ্ধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর সংশ্লিষ্ট ধারা অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বালি উত্তোলনের ফলে যে নদী ভাঙ্গন হচ্ছে এ ব্যাপারে প্রশাসনের সাথে আমরা আলাপ করেছি, তাদেরকে অবৈধ বালি উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে। নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে উপকূলীয় এই অঞ্চল। রাষ্ট্রের প্রয়োজনে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নদ নদী এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এখনই সময় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সিলেটের সবজি বাজারে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে। এদিকে আমদানি ভালো থাকায় খুলনার বাজারে কমেছে বেশ কিছু মশলার দাম। বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ এবং খুলনার বড় বাজারের মশলাপট্টি থেকে যুক্ত আছেন রামিম চৌধুরী। শুরুতেই যাচ্ছি সিলেটে গুলজারের কাছে। গুলজার, জানাবেন সবজির সরবরাহ কেমন রয়েছে বাজারে, আর সবজির বাড়তি দামের কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন? দেখুন, এখন আসলে আসন্ন শীত মৌসুমের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো ইতিমধ্যে বাজারে এসেছে এবং যথেষ্ট পরিমাণ সবজি কিন্তু সরবরাহ রয়েছে। আমরা যদি একটু দেখাই যে এই শীতকালীন যে সবজির তরতাজা যে সবজি সেগুলো বাজারে আসলেও দাম কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে, অর্থাৎ গত সপ্তাহে যে সবজি 100 টাকা 80 টাকার নিচে কোনো সবজি না মিললেও আজকে মূলত সবজির প্রকারভেদে 60 থেকে 80 টাকার মধ্যে আসলে পাওয়া যাচ্ছে। তবে পাইকারি বাজারে এই সবজির দাম কিন্তু আরো কম রয়েছে। আমরা এখানকার বিক্রেতা যারা আছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন টমেটো এখন পর্যন্ত প্রায় 120 টাকা কেজিতে বিক্রি করছেন। তাছাড়া বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা, ঝিঙ্গা সহ অন্যান্য যে সকল সবজিগুলো আছে সেটিও বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকার মধ্যে। তবে সবচেয়ে বেশি দাম হচ্ছে শিমের কেজি প্রায় 120 টাকা দরে বিক্রি হচ্ছে এবং একইভাবে লাউ প্রতি পিস হিসেবে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। তো এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে আমদানি করতে গিয়ে তাদের যে খরচ বা পরিবহন খরচ এবং পাশাপাশি পাইকারি বাজারের দাম একটু বেশি থাকায় তারা কিন্তু এখানে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এক্ষেত্রে ক্রেতা যারা আছেন তারা কিন্তু বলছেন যে এটি শুধুমাত্র একটি ইস্যু, যে আসলে বিক্রেতা যারা তারা যে কোনো ইস্যুতে আসলে দামটা বাড়িয়ে দেন। পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের তফাৎ কেজি প্রতি 20 থেকে 40 টাকা পর্যন্ত কোনো সবজির রয়েছে। তো এই ক্ষেত্রে ক্রেতারা বলছেন যে আসলে সবজির ক্ষেত্রে যেটি হয়, বাজার মনিটরিং ব্যবস্থা নির্দিষ্ট না থাকায় আসলে সবজি ব্যবসায়ী যারা আছেন তারা তাদের মতো করে দাম নির্ধারণ করে আসলে বিক্রি করেন এবং সকাল থেকে বিকেল পর্যন্ত সবজির এক দাম থাকে এবং বিকেলের পরে মূলত সন্ধ্যা পর্যন্ত আরেকটি দাম নির্ধারিত হয়। তো সব মিলিয়ে আমরা যতটুকু এখানে দেখেছি বিক্রেতারা তারা বলছেন যে এই সবজিগুলো মূলত যদিও সিলেটে উৎপাদিত হচ্ছে, তবে বিভিন্ন উপজেলা থেকে আসায় জেলা শহরে আসতে আসতে আসলে সবজির দাম পরিবহন খরচের কারণেই কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে থাকে এবং মানুষের যেহেতু প্রচুর চাহিদা রয়েছে সব সবজির, সেই সবজির চাহিদা থাকার কারণেই কিন্তু তারা যতটুকু চাহিদা ততটুকু দাম তারা আসলে নির্ধারণ করছেন। তো সব মিলিয়ে আমরা এই শুধুমাত্র সিলেটের যে রিকাবি বাজারে নয় বরং অন্যান্য যে সকল বাজার আছে জেলা শহর এমনকি উপজেলাগুলোতে দাম আসলে একই রকম রয়েছে। তবে একটি কথা তারা বলেছেন, গত সপ্তাহের সবজির দামের তুলনায় এই সপ্তাহে অনেকটা কমেছে, তবে আগামী সপ্তাহে অর্থাৎ সবজির সরবরাহ যত বেশি
হবে ততই কিন্তু সবজির দামটা আস্তে আস্তে বাজারে কমতে থাকবে। এই ক্ষেত্রে ক্রেতারা আসলে বিশেষভাবে অনুরোধ করেছেন যে বিশেষ করে কৃষি বিপণন যে অফিস অধিদপ্তর আছে এবং কৃষি দপ্তর এবং বাজার মনিটরিং সেল, এই তিনটি দপ্তর যদি সমন্বিতভাবে আসলে সবজি বাজারের দিকে একটু নজর দেয় তাহলে হয়তোবা এই ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা দেখেছি গত বছরের যদি এমন সময়টা বলি, এমন সময় সবজির দাম অনেক কম ছিল এবং কোনো সবজি 30 থেকে 20 টাকা বা 40 টাকার উপরে কিন্তু বিক্রি হয়নি। যদিও আমরা এই বছর সেটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 80 টাকার নিচে বা 60 টাকার নিচে কোনো সবজি নামছে না। তো এটি গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত সবজির যে বাজার দরের তফাৎ এটি ছিল। হয়তোবা আগামী সপ্তাহে যদি সবজির সরবরাহ আরো বাড়ে তাহলে হয়তোবা দাম কিছুটা নিয়ন্ত্রিত হতে পারে। তো এই ছিল সিলেট থেকে সবজি বাজারের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। হাফিজ। এবারে জানাবো খুলনার মশলা বাজারের খবর। রামিম, জানাবেন কোন কোন মশলা কত দাম কমলো আর অন্যান্য মশলার দরদামের কি খবর? উজ্জ্বল, খুলনায় কিন্তু মশলার যে বাজার সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আজকে আমরা সকালে বাজার এসে যেটি দেখলাম যে মূলত কিন্তু এখানকার পাইকারি যে বাজারগুলো রয়েছে পাইকারি বাজারে কিন্তু মশলার দাম কিন্তু অনেকটাই কম রয়েছে, বেশিরভাগ মশলাই। আপনি এই মুহূর্তে দেখছেন যে আমি কিন্তু খুলনার বড় বাজারের যে পাইকারি যে দোকানগুলো রয়েছে ঠিক সেখানেই রয়েছে মশলাপট্টিতে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু মশলার যে আমদানি সেটি কিন্তু অনেকটাই ভালো রয়েছে, যার ফলে কিন্তু মশলার দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বেশিরভাগ মশলার দামই কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। এখানকার এলাচের দাম কিন্তু সবথেকে বেশি ছিল। এলাচের দাম কিন্তু প্রতি কেজি এলাচ, ভালো এলাচ কিন্তু বিক্রি করা হতো ৬,০০০ থেকে ৬,২০০ টাকার মধ্যে, সেটি কিন্তু নেমে এসেছে ৫,২০০ থেকে ৫,৪০০ টাকার মধ্যে। এর পাশাপাশি আজকে যে এলাচ ৪৭০০ টাকা বিক্রি করা হচ্ছে সেটি কিন্তু এখন বিক্রি করা সেটি কিন্তু এর আগে বিক্রি করা হয়েছে ৫২০০ থেকে ৫৩০০ টাকায়। এছাড়াও জিরার দাম কিন্তু কমেছে। জিরা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে আজকে ৫৫০ টাকা, সেটি কিন্তু ৮০০ টাকা প্রতি কেজি ছিল। এর পাশাপাশি লবঙ্গ, গোলমরিচ, দারচিনি যেসব মশলাগুলো রয়েছে সবগুলো মশলারই কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এই যে খুলনার বড় বাজারের বেশিরভাগ দোকানে কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকেই মাল আনা হয়। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে মূলত কিন্তু ওই জায়গাতে কিছু সিন্ডিকেট ছিল, সে কারণে কিন্তু মশলার দামের ঊর্ধ্বগতি ছিল। তবে বর্তমানে মশলার দাম কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তার কারণ হচ্ছে যে সেসব যে সিন্ডিকেটগুলো ছিল খাতুনগঞ্জের, সেই সিন্ডিকেটগুলো কিন্তু এখন আর নেই, যার ফলে কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে বর্তমানে কিন্তু আমদানি ভালো রয়েছে এবং সেটাও কিন্তু একটি কারণ। আমদানি ভালো থাকার কারণে কিন্তু মশলার যে বাজার সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। ভারত, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু মশলা আসে এখানে, এবং এই মশলার যে বাজার সেটি কিন্তু এখন বেশ বড় একটি বাজার। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে মশলার যে আড়তগুলো বা দোকানগুলো রয়েছে এখানে কিন্তু বেশ ভিড় সকাল থেকে আমরা দেখছি। এখানকার ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো রয়েছে বাজারে সেই মশলাগুলোর দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখানকার আমাদের ক্রেতারা যেটি বলছেন যে মূলত এই মশলার বাজার যদি নিয়ন্ত্রণে থাকে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে মালামালগুলো সাধারণ মানুষের প্রতিদিন প্রয়োজন হয়, যেমন জিরা, গরম মশলা সব বিভিন্ন রকম মশলা রয়েছে, এলাচ, দারচিনি সব কিছু কিন্তু প্রতিদিনই প্রয়োজন হয়। আর সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ বলছে যে কিছুটা নিয়ন্ত্রণে আসার কারণে ভালো হয়েছে। তো সব মিলিয়ে বলে চলে যে মশলার বাজার এখন বেশ নিয়ন্ত্রণে এবং আগামীতে আরও দাম কমার সম্ভাবনা রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে খুলনার বাজার থেকে সবশেষ খবর। খুলনা থেকে মশলার বাজারে ও সিলেট থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিলিতে নির্বাচনী পথসভা শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ নিয়ে বিস্তারিত আরও জানাতে হিলি থেকে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। রানা, জানাবেন পথসভায় জনসাধারণের উপস্থিতি কেমন দেখছেন? জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকেই এই 6 আসনের যে তৃণমূল পর্যায়ে যে গণসংযোগ আছে, গণসংযোগ শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি কিন্তু কালকে সকাল থেকে এই যে 6 আসনের যে 4টি উপজেলা রয়েছে তার মধ্যে হাকিমপুর যে উপজেলা রয়েছে সেই উপজেলার ধরমদা
নামক এই গ্রামে একটি পথসভার মধ্য দিয়ে নির্বাচনী পথসভা কার্যক্রম শুরু করেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু যারা তৃণমূলের বিএনপি কর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে তিনি মত বিনিময় করছেন এবং ভোটের যে ধানের শীষের ভোট, ধানের শীষের প্রতি আস্থার যে প্রতীক, সেই বিষয়গুলো তিনি কিন্তু তুলে আনতেছেন এবং বলছেন যে বিশেষ করে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিলে আশ্বাস না, বিশ্বাস এবং কাজের পদ্ধতিতে সবসময় বিএনপি বিশ্বাস করে না, তারা কাজে বিশ্বাস করে। সেই জায়গাগুলো থেকে তাদের যে দাবি দাওয়াটি রয়েছে সেটি হচ্ছে তৃণমূলের মানুষ যদি এবার বিএনপিকে ভোট দেয় এবং তারা যদি এই ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তৃণমূলের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন এবং তৃণমূলের মানুষের যে সমস্যার কথাগুলো সেগুলো কিন্তু সংসদে তুলে দেবেন। যেহেতু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম খালেদ হোসেন তিনি যেহেতু কেন্দ্র বিভিন্ন করেছে, সেক্ষেত্রে এই আসন থেকে তিনি যদি সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন, সেক্ষেত্রে এই উন্নয়নের যে এলাকার উন্নয়নগুলো রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্যখাত এবং অন্যান্য কার্যক্রমগুলো রয়েছে সেগুলো করতে পারেন। সেই জন্য সাধারণ ভোটার রয়েছে, দলীয় নেতাকর্মী রয়েছে, তাদের সহযোগিতা চেয়েছেন। আমরা বিশেষ করে দেখছি যে নেতাকর্মী এবং সমাগম কিংবা তাদের যে ধারা তিনি বলা চলে এখন পর্যন্ত যে সকাল থেকে তিনি যে গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন সেটি এখন পর্যন্ত চলছে। ফেনী থেকে বিএনপির পথসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা। জনবল সংকটে ধুঁকছে ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতাল। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীর অভাবে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। ভোগান্তি বাড়ছে রোগী ও স্বজনদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অবকাঠামো উন্নয়নের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। সুলাইমান ডালিমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন দুলাল তালুকদার। ফেনী জেলা ও আশপাশের উপজেলার 18 লক্ষাধিক মানুষের সরকারি স্বাস্থ্যসেবা পাওয়ার অন্যতম ঠিকানা ফেনী জেনারেল হাসপাতাল। শয্যা ও বহির্বিভাগ মিলিয়ে প্রতিদিন 2000-এর বেশি মানুষ চিকিৎসা সেবা নিতে আসে এখানে। তবে জনবল সংকটে যেখানে প্রতিনিয়ত বাড়ছে রোগীদের ভোগান্তি। 2020 সালে হাসপাতালটিতে 11 কোটি টাকা ব্যয়ে 10 শয্যার ইনসেন্টিভ কেয়ার ইউনিট বা আইসিইউ এবং শিশুদের জীবন রক্ষায় চালু হয় 20 বেডের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট। উদ্বোধনের পর বিগত কয়েক বছরেও এসব ইউনিটে নেই অভিজ্ঞ জনবল, যাতে অচল হয়ে পড়েছে চিকিৎসা সেবা। এছাড়া কিছু মেশিন নষ্ট থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। সকালে আমার সামনে একটা মুরগি এনে আমায় 500 টাকা দিছি, সিট নিছে, কাটানো পরে ওষুধ আসতেছে, এই ওষুধগুলো যায় কই? আন্ডারে দিছে পরীক্ষা করলে, তখন আমরা পরীক্ষা করতাম গেছি ডাক্তারে, হাসি মিছে দেখলো না দেখলো, এটা রুগী না। কালকে কখন আসবো তখন তো রুগী কিভাবে থাকতে পারে নাকি? কোথায় দেখতে হয়তো ঢাকা না চট্টগ্রাম, এখানে কোনো আপনার কোনো চিকিৎসা নাই, তাইলে তো আমার এখানে এগুলো করার দরকার ছিল না। এখন করে আনার পরে এখন এগুলো সাইবার আগে ওরা আমার রিলিজ দিয়ে দিছে। একটা বাচ্চা যখন অনেক খারাপ হয় তাকে আমরা ম্যানেজ করতে অন্তত পক্ষে 2 জন লাগে, তাকে ব্যাক মাস্ক ভেন্টিলেশন যখন দেওয়া লাগে তখন দেখা যাচ্ছে কি 2 জন অবশ্যই দরকার হয়, যেখানে আমাদের একার পক্ষে কাজ করা খুবই অসম্ভব। এখানেই শেষ নয়, হাসপাতালের 4র্থ শ্রেণীর পরিচ্ছন্নতা কর্মীদের বেতন ভাতা বন্ধ 17 মাসের বেশি, যার প্রভাব পড়েছে হাসপাতালের পরিচ্ছন্নতায়। নোংরা পরিবেশে থাকতে হচ্ছে রোগীদের, আর লিফট অকেজো হওয়ায় 6 তলা ভবনের সিঁড়ি বেয়ে ওঠানামা করতে হয় রোগীদের। ভরসা নাই, কি আসবে না দেবে না কবে আসবে সেই ব্যাপারে কোনো জানে, খালি বলতেছে আসবে। কষ্ট করে উঠতেছে, মানুষের অতিরিক্ত দুর্ভোগী আছে, লিফট একদম বন্ধ। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন 56 চিকিৎসকের জায়গায় রয়েছে মাত্র 35 জন। তবে জনবল সংকট ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। আমাদের প্রতিটি ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে, পাশাপাশি আমাদের দক্ষ সেবিকার অভাব এবং 4র্থ শ্রেণী 3য় শ্রেণীরও যে জনবল সেটারও ঘাটতি আছে। সিনিয়র কনসালটেন্টের 9টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 5 জন, আর 12 জন জুনিয়র কনসালটেন্টের জায়গায় আছেন মাত্র 6 জন। সংকট রয়েছে দক্ষ স্টাফ নার্সেরও। সুলাইমান ডালিম, এখন ফেনী।
বগুড়ার গাবতলীতে অনুষ্ঠিত হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এই ক্যাম্পে দেশবরেণ্য চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবা দেবেন। এদিকে মানিকগঞ্জেও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে দেয়া হচ্ছে নানা সেবা। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত আছেন সহকর্মী মাজেদুর রহমান ও মানিকগঞ্জ থেকে যুক্ত আছেন আসাদুজ্জামান। শুরুতেই যাচ্ছি বগুড়ায়। মাজেদ, জানাবেন মেডিকেল ক্যাম্প থেকে রোগীরা কি সেবা পাচ্ছেন? হ্যাঁ উজ্জ্বল, আজকে কিন্তু সকাল থেকে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে রোগীর ভিড়। এখানে কিন্তু জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আজকে সকাল থেকে যে বিভিন্ন চিকিৎসার বিভিন্ন বিভাগের চিকিৎসার কিন্তু এখানে রোগী দেখা হচ্ছে। এখানে 80 জন বিশেষজ্ঞ ডাক্তার সহ প্রায় 150 জন এখানকার যে ডাক্তার রয়েছেন বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে ঢাকা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন এবং বিভিন্ন জেলা থেকে এখানে কিন্তু ডাক্তাররা আসছেন, তারা কিন্তু রোগী দেখা শুরু করেছেন। সকাল থেকে কিন্তু রোগী দেখা হচ্ছে বিভিন্ন স্থানে। একটা কলেজের প্রতিটি রুমেই কিন্তু 150 জন ডাক্তার এখানে রোগী দেখছেন। তারা বিভিন্ন বিভাগের যে চিকিৎসাগুলো সে চিকিৎসা দিচ্ছেন। বিশেষ করে হৃদরোগের যে চিকিৎসা সে চিকিৎসা সরাসরি তদারকি করছেন এখানে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদার রহমান, ইনি সরাসরি তদারকি করছেন। এছাড়া অন্যান্য যে চিকিৎসাগুলো রয়েছে বিশেষ করে চর্ম, জেনারেল চিকিৎসা সবগুলোই এখানে দেখা হচ্ছে। এবং এই এলাকার বিশেষ করে যারা অসহায় দরিদ্র মানুষ তারা এই এলাকায় যে চিকিৎসা সেবা সেই চিকিৎসা সেবা পেয়ে কিন্তু খুবই খুশি। আর এখানে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, তারা বলছেন 18 বছর ধরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের যে চিকিৎসা সেবা চলছে তার সাথে অসহায় দরিদ্র বিভিন্ন ধরনের যে সেবা সেই সেবাগুলো কিন্তু একাধারে দিয়ে যাচ্ছে। তবে এখানে তারা দুঃখ প্রকাশ করেছেন যে বিগত সরকারের আমলে কিছুদিনের জন্য এখানে যে এখানে হাসপাতাল, চ্যারিটেবল যে হাসপাতাল ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু এটা চালু রেখেছেন, তারা অল্প পরিসরে হলে চালু রেখেছেন এবং এখন কিন্তু বেশ বড় পরিসরে কিন্তু এখানে চিকিৎসা সেবা তারা দিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যে এরপরে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু বড় বড় এরকম ক্যাম্প, ফ্রি ক্যাম্প করা হবে এবং ঔষধ বিতরণ করা হবে, যাতে করে সাধারণ যে রোগীরা যারা বড় হাসপাতালে যেতে পারেন না এবং তারা টাকা খরচ করতে পারেন না এমন যারা আছেন এখানে অসহায় রোগীরা, তারা কিন্তু চিকিৎসা সেবা পাবেন। এবং অন্যান্য যে সেবাগুলো ফাউন্ডেশনের উদ্যোগে যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো তারা অব্যাহত রাখতে চান এবং ভবিষ্যতে এই সেবার মাধ্যমে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবিত রাখতে চান, যার মানুষের মাঝে যেন থাকেন তিনি, সর্বদাই যেন তিনি থাকেন এবং তারেক রহমান এই চিকিৎসা সেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান এমনই অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং তিনিও এখানে বক্তব্য রাখবেন, কিছুক্ষণ পরে তিনিও বক্তব্য রাখবেন। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়ার যে চিকিৎসা সেবা যে ফ্রি ক্যাম্প তার সর্বশেষ। এবারে জানবো মানিকগঞ্জের ফ্রি মেডিকেল ক্যাম্পের খবর। আসাদুজ্জামান, আপনারা জানাবেন সেখানে কেমন চলছে এই আয়োজন আর স্থানীয়রা কি বলছেন? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ শহরের ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মূলত এখানে সকাল 10টা থেকেই কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন লায়ন্স ক্লাব, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে কিন্তু এখানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন তারা। তো এখন পর্যন্ত যে অবস্থা দেখতে পাচ্ছেন, আমার পেছনে রয়েছে রেজিস্ট্রেশন বুথ। এখানে প্রায় 250-র মতো মানুষ কিন্তু 1 ঘন্টার একটু বেশি সময়ে কিন্তু তারা সেবা রেজিস্ট্রেশন করেছেন এবং পাশাপাশি কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু তাদের দেখছেন। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি একটু আগে, সেটা হচ্ছে 128 জন পুরুষ রেজিস্ট্রেশন করেছেন এবং 122 জনের মতো মহিলা রেজিস্ট্রেশন করেছেন। তো এই যে 250 জন মানুষ রেজিস্ট্রেশন করেছেন তার অধিকাংশই কিন্তু ডাক্তার দেখিয়েছেন। এখানে মূলত ফ্রি যে দন্ত চিকিৎসা এবং যে আপনার যে আই ক্যাম্প রয়েছে এবং পাশাপাশি অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, তারাও কিন্তু রোগী দেখছেন। পাশাপাশি যাদের ডায়াবেটিক্স রয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তারাও কিন্তু এখানে চেক আপ করতে পারছে। পাশাপাশি আবার রয়েছে হচ্ছে ব্লাডের যে পরীক্ষা, সেগুলো কিন্তু তারা বেশ ভালোভাবেই করছেন। তো মূলত আমরা এখানে যারা আয়োজক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা অনেক সময়ই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। সেই লক্ষ্যেই কিন্তু তারা তাদের ক্লাবের পক্ষ থেকে এই আয়োজন করেছেন। এই আয়োজন চলবে হচ্ছে
বিকেল 5টা পর্যন্ত। এখানে আরেকটি বিষয় আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, যাদের চোখে অন্যান্য সমস্যার পাশাপাশি যে ছানি রয়েছে সেগুলো আসলে তারা কি করবেন। তারা জানিয়েছেন যাদের ছানি রয়েছে তারা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আজকে রেজিস্ট্রেশন করে যাবে। পরবর্তীতে তাদের যে নিজস্ব যে হাসপাতাল রয়েছে, চক্ষু হাসপাতাল, সেখানে কিন্তু তাদেরকে আবার বিনামূল্যে স্থানীয় অপারেশন করা হবে। পাশাপাশি আরেকটা বিষয় আমরা দেখেছি যে যারা রোগী রয়েছে তাদেরকে কিন্তু বিনামূল্যে তারা ওষুধ সরবরাহ করছেন। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জ ও বগুড়া থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হালুয়াপাড়ার লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে হালুয়াপাড়া এলাকার বাসিন্দা তাইম তার কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়ার একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় ছোট দেওয়ানপাড়ার বাসিন্দা শাকিল ও শিপন সহ কয়েকজনকে মারধর করে। এ নিয়ে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্র হয় পুরো এলাকা। পরে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সাভারের আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিককে মৃত্যুকে কেন্দ্র করে গিল্ডেন গ্রুপের 3টি কারখানায় চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। সকালে পলাশবাড়ির গিল্ডেন অ্যাক্টিভার বিডি লিমিটেডের শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। এতে যোগ দেন জামগড়ার গিল্ডেন গার্মেন্টস লিমিটেড ও নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা ও আশেপাশের এলাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এর আগে গেল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এসডিএস ইন্টারন্যাশনালের সুইং অপারেটর তাজমিনা খাতুন। শ্রমিকদের অভিযোগ, গর্ভবতী অবস্থায় অসুস্থ হলেও কর্তৃপক্ষ তাকে ছুটি ও চিকিৎসা সহায়তা দেয়নি। সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার উদ্যোগ নিলেও তাতে বাধা দেয় কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। বরিশাল অঞ্চলের সকল নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন মতবিনিময় সভায় কি কি বিষয় নিয়ে আলোচনা চলছে? আপনাকে ধন্যবাদ। ঠিক সোয়া 10টার দিকে নির্বাচন কমিশনার মতবিনিময় সভা শুরু করেন। এই প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় যাবৎ তিনি মতবিনিময় সভা করছেন। তো ভেতরে যে আলোচনাগুলো চলছে, আমরা যেটি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি সেটি হচ্ছে যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচন সম্পর্কে স্থানীয় যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছেন এবং সেই স্থানীয় যে খবরাখবর আছে তিনি তাদের কাছ থেকে জেনে নিচ্ছেন এবং তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের যে নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা দিচ্ছেন। মূলত এই কারণেই নির্বাচন কমিশনের সাথে নির্বাচন কমিশনার মহোদয়ের সাথে আজকে কিন্তু মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে বরিশাল অঞ্চলের জেলা, উপজেলা এবং আঞ্চলিক পর্যায়ের যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে। আমরা দেখেছি সকলে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা কথা বলছেন এবং আলাপ আলোচনা চলছে। নির্বাচন কমিশন একটা জিনিস আমাদেরকে বলেছেন যে আমরা যখন তিনি ঢোকেন আলোচনার জন্য তখন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এর পরবর্তীতে আরেকটি সভা আছে, এই সভাটি চলবে, মতবিনিময় সভাটি 1টা পর্যন্ত চলবে। 3টে আরেকটি সভা শুরু হবে সার্কিট হাউসে এবং সার্কিট হাউসের সভা শেষে তিনি সাংবাদিকের সাথে কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। খোঁজখবর নিয়ে যেটি জানতে পেরেছি যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর এবং অবাধ ও নিরপেক্ষ হয় সেই চেষ্টা করার অংশ হিসেবে কিন্তু আজকে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে এবং সারা দেশের বিভিন্ন জায়গায় তিনি মতবিনিময় সভা করছেন, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে। তারই অংশ হিসেবে কিন্তু আজকে এই বরিশালের মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হচ্ছে। একটি জিনিস জানিয়ে রাখি যে প্রধান নির্বাচন কমিশনের বরিশালের আগমন উপলক্ষে কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এবং একই সাথে যারা মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন সার্কিট হাউসে তারাও কিন্তু আসবেন এবং তারা সেখানে সময় মতো হাজির হবেন, এতটুকু আমরা জানতে পেরেছি। এতটুকু ছিল বরিশালের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। বরিশাল থেকে সিএসির মতবিনিময় সভার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ।
পাবনায় ব্যানার বিজ্ঞাপন বিলবোর্ডের মাধ্যমে রাজনৈতিক প্রচারণায় পেরেকের ব্যবহারে নষ্ট হচ্ছে গাছগাছালির প্রাণশক্তি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক বেড়ে ওঠা। তবে এসব রুখতে মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। মাসুদ রানার প্রতিবেদনে বিস্তারিত। পাবনায় শহর জুড়ে রাস্তার দুপাশে যতদূর চোখ যায় গাছে গাছে ঝুলছে ব্যানার ও বিলবোর্ড। ছোট থেকে শুরু করে শতবর্ষী সব গাছেই ঝুলছে প্যারাক দিয়ে লাগানো এইসব রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানের বিজ্ঞাপন। এতে স্বাভাবিকভাবে গাছ বেড়ে উঠতে পারছে না, তাই দ্রুত এইসব ব্যানার বিলবোর্ড অপসারণের দাবি সচেতন মহলের। 1 ইঞ্চি থেকে শুরু করে দেখছি আমি 2.5 ইঞ্চি পর্যন্ত লোহা পেরেক মারে মারে বিভিন্ন ধরনের বিলবোর্ড লাগায়। গাছের মধ্যে মরিচা পড়তেছে, অনেক সময় গাছগুলো মারাও যাচ্ছে। তো এইটা আসলে বন্ধ, একদম অনতিবিলম্বে বন্ধ করা উচিত। তো গাছেরও জীবন আছে, এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি তাহলে গাছে পেরেক মারা বা গাছে সাইনবোর্ড বিজ্ঞাপন টানানোর জন্য পেরেক দিয়ে সেটা মানে গাছকে কষ্ট দেয়া, এটা কিন্তু খুবই দুঃখজনক। প্রকৃতি যদি না বাঁচে, প্রকৃতি যদি ভালো না থাকে, আমরাও কিন্তু ভালো থাকতে পারবো না। বিজ্ঞাপনগুলি অন্যভাবে উপস্থাপন করা উচিত। লোহার প্যারাক কেবল গাছের কাণ্ডই ক্ষতি করে না, গাছের শিরা উপশিরাকেও ক্ষতি করে। ধীরে ধীরে গাছ হারায় প্রাণ শক্তি। পচনশীল বস্তু দিয়ে বিলবোর্ড লাগানোর দাবি পরিবেশ কর্মীদের। আমরা চাই যে এই পেরেক দিয়ে যখন গাছে লাগানো হয় সেটা যেন না করে পচনশীল বস্তু যেমন পাট বা অন্য কিছু দিয়ে এই জিনিসগুলো ঝুলানো যায়। কারণ যখন পেরেক বা কোনো মেটাল কিছু দিয়ে এটা করা হয় তখন কিন্তু গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি গাছের গায়ে পেরেক মারা বন্ধের কাজ চলছে, তবে জনবল সংকটে তা পর্যাপ্ত নয় বলেছে বন বিভাগ। পেরেক মারাকে ডিসকারেজ করার চেষ্টা করেছি এবং আসলে এত জায়গা আমাদের স্টাফ কম, তার এই পুরো ব্যাপারটা মানুষ যদি সচেতন না হয় এটা আসলে বন্ধ করা একটু কষ্টসাধ্যই। কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয় তার দায়িত্ব নেওয়ার পর থেকেই এ ব্যাপারে খুবই সচেতন এবং তার দিক নির্দেশনায় সারা বাংলাদেশে এটার একটা সচেতনতামূলক কার্যক্রম হয়েছে। পেরেক মেরে গাছের ক্ষতি বন্ধ না হলে ঝুঁকির মুখে পড়বে পরিবেশ, এমনটাই দাবি নাগরিক সমাজের। মাসুদ রানা, এখন, পাবনা। শেষ করবো এখন জনপদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফি বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ধর্মঘটে বন্ধ পণ্য পরিবহন। ইপিজেডে এক গ্রুপের 8 কারখানা বন্ধে শ্রমিকদের বিক্ষোভ, কাল পর্যন্ত কর্মসূচি স্থগিত। নরসিংদীতে 1 বছরে 120 জনের বেশি খুন, মাদক ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিহিংসাই কারণ, সব হত্যায় জড়িত অর্থ লেনদেন। পটুয়াখালীর রাবনাবাদ নদে অবৈধভাবে বালু উত্তোলনে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব, বিপন্ন 2টি ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। জনবল সংকটে ফেনী জেনারেল হাসপাতালে সেবা কার্যক্রম ব্যাহত, ভোগান্তিতে রোগী স্বজনরা, বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের আবেদন। আর এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।